এই হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর চেহারা। অবশেষে পাইলাম নাকি? দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। প্রথমে এটার সাথে একটু পরিচয় দেই, তারপর আমরা নতুন একটা জিনিস শিখবো। এটা হচ্ছে আমাদের এক্সএমএল ফাইল। আচ্ছা, তার আগে বলি যে এখানে একটা অ্যাপ দিয়ে একটা উইন্ডোতে শুধু একটা অ্যাপ্লিকেশন খোলা যায়। এখন পর্যন্ত যেটা দেখলাম, একটা উইন্ডোতে একটা অ্যাপ্লিকেশন। আমি যদি আরেকটা খুলি তাহলে আরেকটা নতুন উইন্ডো খুলে যায়। ঠিক আছে, দেখেন এখানে একদম মাই অ্যাপ্লিকেশন, মানে আমরা যেটা মাত্র ওপেন করলাম তার ভিতরে কিছু লোকেশন মানে জাস্ট ভিজিট করে আছে সে। কিন্তু আমি যদি আরেকটা খুলি তাহলে আরেকটা উইন্ডো, নতুন উইন্ডো চলে আসবে। যেটা আমরা আগে ইক্লিপসের মধ্যে দেখা যেত এখানে অনেকগুলো প্রজেক্ট রাখতে পারতাম, এখন সেটা যাবে না আর কি। আর ফোল্ডারের স্ট্রাকচারটা কিছুটা একটু ডিফারেন্ট হয়েছে। যেমন আমাদের জাভা ফাইলটা একদম জাভা নাম দিয়ে রাখা হয়েছে, আগে যেটা সোর্সের মধ্যে থাকতো জাভা ফাইল, তার ভিতরে আমাদের প্যাকেজের নাম, তারপর জাভা ফাইলের নাম। আর লেআউট রিলেটেড যা কিছু আছে সব চলে গেছে রিসোর্সে। এখানে ড্রয়েবল মানে হচ্ছে আমাদের যত ছবি থাকে, ছবির মধ্যেও আমাদের কিছু চিন্তা ভাবনার ব্যাপার সব বাদ দিয়ে দিছে, মানে আমাদেরকে কোনো রকমের খাটাবে না। কি বলা যায় এটাকে, মানে হ্যাঁ, মানে সবকিছু সে নিজে নিজে করবে, আমাদের কিছু করার দরকার নেই, এমন একটা অবস্থা তৈরি করে দিচ্ছে আর কি সে। আমরা জাস্ট ছবিটাকে যদি এখানে পেস্ট করে দেই, এটা কি এইচডিপিআই না এমডিপিআই নাকি এক্সডিপিআই, সে নিজে এটা ডিসাইড করবে। জাস্ট একটা ফোল্ডার। আগে কিন্তু আমাদের 3টা 4টা ফোল্ডার ছিল, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট অবস্থা ছিল। তো আমরা জাস্ট এখানে একই নামে, দেখেন একই ফোল্ডারের ভিতরে একই নামে অনেকগুলো ফাইল রাখতে পারতেছি, নামটা কিন্তু একই। সে ভিতরে কিভাবে এটা হ্যান্ডেল করতেছে এটা তার ব্যাপার, কিন্তু একই জায়গায় তো একই নামে 2টা ফাইল রাখা যায় না নর্মালি, কিন্তু সে এটা রাখতে দিচ্ছে, কোনোভাবে সে হ্যান্ডেল করে নিয়েছে। তো এখানে দেখেন আইসি লঞ্চার, এটা এক এক ডেন্সিটির সবই একই ফোল্ডারে রাখা আছে। এটা গেল ড্রয়েবল, তার ভিতরে লেআউট যেটা আসলো, তারপর লেআউটের মধ্যে এটা হচ্ছে আমাদের এই যে এক্সএমএল ফাইলটা এখন ওপেন আছে। মেনুর মেনুর যে লেআউটটা এটা আলাদা একটা ফাইল, এটা আগেও ছিল। আর ভ্যালু যা কিছু আছে এটা হচ্ছে আমাদের স্ট্রিং, কালার, যা কিছু স্টাইল আগে যেগুলো ছিল আর কি। তো রিসোর্স আর জাভা মূলত এই দুইটার মধ্যে আমাদের চলাচল হবে। আর ম্যানিফেস্ট, যেটা ম্যানিফেস্টটা এক্সএমএল ফাইল, ম্যানিফেস্টও আছে। আমাদের আরো যেটা সহজ করে দিয়েছে, ম্যানিফেস্টে আমাদের কিছু নিজেরা কাজ করা লাগতো মাঝে মাঝে, এখন সে সব নিজে করে। এটা যারা প্রফেশনালি ডেভেলপার বা যারা ডেভেলপ করতে শুরু করে দিয়েছে তাদের জন্য সুবিধা, কিন্তু আমরা যারা শিখতে যাচ্ছি, ঠিক আছে, আমাদের জন্য কিন্তু মানে অনেক কিছু দেখা যায় মানে এটা দিয়ে করতে গেলে জানার সুযোগ থাকবে না আর কি। আমি হয়তো দেখাবো যে পেছনে এই কাজটা ঘটছে, ঠিক আছে, কিন্তু এটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হইলে তখন দেখা যেত কি একদম নিশ্চিত হতাম যে কাজটা এটা করে নিতে হয়। তো যা হোক, আমাদের অ্যাক্টিভিটি নিয়ে কিছু কাজ করি। যেমন এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি। আমি এই জায়গায় কিছু একটা চেঞ্জ করার সাথে সাথে এখানে আউটপুটে চেঞ্জ চলে আসবে। দেখেন এখানে খুব ছোট্ট যদিও দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এখানে যদি লিখি, দেখছেন ডানে কিন্তু মানে সাথে সাথে চেঞ্জ হচ্ছে আমাদের, একদম ডাইনামিক্যালি সাথে সাথে আমাদের আউটপুটটা দেখা দিচ্ছে, যদিও এখানে কিছু আমরা চেঞ্জ করতে পারবো না। আর ডিজাইন মোডে আসলে আমরা এখানে এটাকে ডিটেক্ট করতে পারতেছি, কাজ করতে পারতেছি, সব চেঞ্জ করতে পারবো। আরো কিছু সুবিধা দেখেন, আমরা টেক্সট ফিল্ডের মধ্যে নরমালি কি কি মানে বেসিক কি জিনিস, যে আমাদের টেক্সট ফিল্ড যদি নেই, টেক্সট ফিল্ডে একটা টেক্সট থাকবে আর এটাকে হ্যান্ডেল করার জন্য একটা আইডি থাকবে। এটা হচ্ছে একদম বেসিক। এরপর আমরা কালার সেট করা যা কিছু আছে এগুলো তো পরের ব্যাপার। এই জিনিসটা দেখেন কত সহজ করে দিছে। আমি জাস্ট এটার মধ্যে যদি ডাবল ক্লিক করি, আমাকে টেক্সট কি হবে, আইডি কি হবে, আমাকে এখানে দেখাই দিচ্ছে, আমাকে এক্সএমএল এ যেতে হচ্ছে না। তো টেক্সটটা এখানে বসায় দিতে পারি, অথবা আমরা যে এর আগে দেখেছিলাম যে টেক্সট রেফারেন্স স্ট্রিং ভ্যালুটা থেকে আনতে হয়, আমরা স্ট্রিং ভ্যালুতে যাওয়ার দরকার নেই, এখান থেকে আমরা স্ট্রিং অ্যাড করে দিতে পারি। এখানে দেখেন অ্যাড করতে গেলে প্রজেক্ট সিস্টেম, এখানে অনেক কিছুই আছে, মানে এখানে অলরেডি ডিফল্ট কিছু স্ট্রিং আছে আর কি। তো প্রজেক্টে থাকা অবস্থায় যদি আমি নিউ রিসোর্স থেকে নিউ স্ট্রিং বলি, সব গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে দিচ্ছে আমাদের। এখানে জাস্ট নেম, যেমন হাই, আর এখানে লিখলাম হ্যালো বাংলাদেশ, লিখে ওকে করে দিলাম। সে এখানে দেখেন রেফারেন্সটা নিচ্ছে স্ট্রিং থেকে হাই,
আর লেখাটা কি চলে আসছে হ্যালো বাংলাদেশ। আমরা একটু জুম করতে পারি কিনা দেখি, দেখেছেন হ্যালো বাংলাদেশ। তার মানে এটা কিন্তু স্ট্রিং ফাইলে চলে গেছে অলরেডি, আমাদের স্ট্রিং এ যেতে হলো না, গ্রাফিক্যাল মোডে আমরা কাজটা করতে পারছি। আরো কিছু সুবিধা দেখাই, যেমন এইগুলি তো আগেও ছিল, আমরা টেনে এগুলির মধ্যে নানা রকম কাজ করতে পারতাম। আর যেমন এটাতে আমরা যদি কালার বসাতে চাই, আচ্ছা এখানে আইডিটা আমি কেটে দিছি এখন মাত্র, আইডি হচ্ছে TV1, এখানে দেখেন TV1 বসে গেছে, বোঝা যাচ্ছে কি বলতে চাচ্ছি? ওকে, এখন আমি এখানে একটা কালার বসাতে যাচ্ছি এই লেখাটাতে। কালার বসানোর জন্য আমাদের ডানে দেখেন একটা প্রপার্টিজ আছে, যেখান থেকে আমরা কোনো রকম চেঞ্জের জন্য আমাদের এক্সএমএল ফাইলে যাওয়ারই দরকার নেই। এখানে যা কিছু আমাদের দিছে একটু খালি পরিচিত হই, প্রথমে দেখাই হাইট, এখানে র্যাপ কন্টেন্ট, ম্যাচ প্যারেন্ট, ফিল প্যারেন্ট যা কিছুর সাথে আমরা পরিচয় করেছি এখানে সব দেওয়া আছে, এবং আমরা যদি সিলেক্ট করি সাথে সাথে সে দেখেন আমাকে আউটপুট দেখাই দিছে। কিন্তু দেখেন তার এরিয়া দেখলেই বোঝা যাচ্ছে সে ম্যাচ প্যারেন্ট বলতে কি বুঝছে, সে পুরোটা দখল করে ফেলছে। এখানে আমরা ফিল প্যারেন্ট দিলে কি হচ্ছে, র্যাপ কন্টেন্ট দিলে কি হচ্ছে, এখানে সাথে সাথে আমরা আউটপুট দেখতে পাচ্ছি। একইভাবে লেআউটে যদি আমরা যাই, মার্জিনকে সব দিকে দিব নাকি শুধু লেফটে নাকি টপ রাইট বটম কোন সাইডে দিব মার্জিন, সব গ্রাফিক্যাল ইন্টারফেস। অ্যালাইন, অনেক অপশন দেওয়া, সবগুলো হয়তো আমি এখন বলতেও পারবো না কারণ 2 দিনের ঘাটাঘাটি। আচ্ছা এখানে একটা জিনিস দেখাই যেটা খুবই মজা পেলাম, যেমন আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কালার সেট করতে চাই বা টেক্সটে একটা কালার বসাতে চাই, তো নর্মালি এখানে কিন্তু আমাদের হেক্সাডেসিমাল কালার যেটা 6 ডিজিটের, এটা অনেকের মানে মনে থাকে, কিন্তু এখানে 6 ডিজিটের কালার কোড অ্যালাউ করে না, এখানে 8 ডিজিটের কালার কোড লাগে। 8 ডিজিটের কালার কোড মানে হচ্ছে 6 ডিজিটের কালার কোডের পিছনে কি ঘটে আসলে জানেন ব্যাপারটা? 6 ডিজিটের কালার কোডে প্রথম 2 ডিজিট হচ্ছে গিয়ে আর, মানে 8 GB ফরম্যাটে যদি আমরা যেতে পারি, প্রথম 2 ডিজিট হচ্ছে আর, পরের 2 ডিজিট হচ্ছে জি, তারপরের 2 ডিজিট হচ্ছে বি। আর এই ভ্যালুটা বাড়ে 1 থেকে এফ পর্যন্ত, 1 থেকে এফ পর্যন্ত, 1 না সরি 0 থেকে। এখন যদি সব 0 দেই, যদি 6 ডিজিটে সব 0 দেই, তার মানে হচ্ছে সবগুলো কালার 0, আর 0, জি 0, বি 0, তার মানে এটা একদম ব্ল্যাক হয়ে গেল। আর যদি সবগুলোকে বাড়াই দিই একদম হাইস্ট রেঞ্জ, মানে এফ এফ এফ, ওইটা মানে হচ্ছে একদম হোয়াইট হয়ে গেল। এখন আমি জাস্ট কোনটাকে কতটুকু বাড়াবো, আমি যদি গ্রিন কে বাড়াই, জাস্ট আর কে 0 রেখে, যদি বি কে 0 রেখে গ্রিন কে বাড়াই, তার মানে গ্রিনের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে, তার মানে 0 থেকে আস্তে আস্তে এফ এর দিকে যেতে থাকবো। ক্লিয়ার? এইভাবে সাজায়। কিন্তু এখানে হচ্ছে RGBA ফরম্যাট, RGBA আরেকটা কালার কোড ফরম্যাট, এটা জানেন? রেড, গ্রিন, ব্লু এবং ব্ল্যাক মূলত। এ যদিও এটা হচ্ছে মূলত ব্ল্যাক আর কি। তো RGBA ফরম্যাটে কালার কোডটা দিতে হয়, এটা মানে আমারই মনে থাকে না। আমি অনেক কালার কোড কিন্তু 6 ডিজিটের কালার কোড আমি বলে দিতে পারবো, ব্লু এর কালার কোড কত, রেড এর কত, এরকম ভাবে বলা যায়, বা হয়তো একটু চিন্তা করলে আমি ক্যালকুলেশনটা বের করে ফেলতে পারি, কিন্তু 8 ডিজিটটা এখন পর্যন্ত পারি না। তো এখানে একটা ঝামেলা আছে, বসাতে পারি না। নেক্সট থেকে মানে নেট থেকে তো করাই যায় ওটা, বা ফটোশপে হেল্প নিলে করা যায়, বা কালার পিকার আছে, এই ধরনের ইউজ করলে তো পারা যায়, কিন্তু তারপরেও দ্রুত করতে গেলে হয়তো অনেক সময় পারা যায় না। এখানে দেখেন একটা অপশন দিয়ে রাখছে, আমরা যেটা অ্যান্ড্রয়েড ডট কালার দিয়ে সিলেক্ট করি, তো এটা হচ্ছে প্রথমে শুধু কালার, গত ক্লাসে বোধহয় একটু দেখছিলেন, শুধু কালার দিয়ে কিছু অপশন আমাকে দেয়। এটা হচ্ছে আমার প্রজেক্টের কালারগুলো। এখানে হচ্ছে সিস্টেমের, অর্থাৎ অ্যান্ড্রয়েড ডট কালার দিলে যেটা আসে ওখানের কালারগুলো এনে দেওয়া আছে, আমি জাস্ট ক্লিক করলে কালার বসে যাবে এখানে। বের হয়ে গেলাম, কি কালার কোড কিছু আছে বোঝা যায়? আচ্ছা এখানে আছে, বোঝা যাচ্ছে না কোনো কারণে। এছাড়া দেখেন এখানে আরেকটা উইন্ডো আমাকে দিয়ে দিয়েছে, কালার চুজার। ঠিক আছে, এখন আমার কি কালার লাগবে, এটা তো আমার এমনিতেই কালার মোড়ে আছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা ধরেন আমি এখান থেকে একটা এটাকে চয়েস করলাম, ওকে দিলে এই যে দেখেন কালার কোড বসে গেছে, এবং এক্সএমএল ফাইলে গেলে দেখতে পারবেন এখানে এই যে কালার কোডটা 8 ডিজিটে বসে আছে, এবং সাথে এখানে আমাকে কালারটা দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলে আবার চুজারটা পাবো, আবার চেঞ্জ করতে পারবো, চুজ চেঞ্জ হয়ে গেছে। বেশি সুবিধা দিয়ে দিয়েছে আর কি, এটা একটু সমস্যা আছে। ঠিক আছে, এটা অনেক কিছুই আমাদের মানে শেখার সুযোগ থাকবে না মূলত, কিন্তু মানে এটার এতটাই কাজকে ফাস্টার করবে যে এটা ইউজ করা উচিত। আমি ওই জন্য বলবো যে আমার কাজটাকে অনেক ফাস্ট করবে, এটা সহজ করে দিবে। এখন দেখেন এখানে অনেক কিছু হয়তো আমার মনে থাকবে না, বা এখানে স্টাইল কিভাবে অ্যাপ্লাই করতে হয় ভুলে গেছি, এই ব্যাপারটা আছে এখানে। এখন দেখা যায় গ্রাফিক্যাল ইন্টারফেস যেহেতু আছে, আমার এই ধরনের কোনো চিন্তা ভাবনা করতে হচ্ছে না, তো এই জন্য হয়তো অনেকে মনে রাখার চেষ্টাও করবেন না।
এটা হচ্ছে একটা সমস্যা। চুজার তো আছে, আমার কালার কোড মনে খেলা বানান ইংলিশ বানান স্যার ভুলে যায় জি সাজেস্ট করে মানে মোবাইলে আর এটা আপনার ওয়ার্ডে টাইপ করার সময় ইংলিশ বানান যদি ভুল হয় হুম হুম কোন কেয়ার হুম হুম। তারপরে সাজেস্ট করে সে সাজেস্ট করে, তখন ওখান থেকে ঠিক করে যখন দিয়েছে, কিন্তু ওয়ার্ডে ওই মানে বানানটা ঠিক হয় না, আমাদের ব্রেনে আসে না। কাগজে যখন লিখতে যাই তখন এখন তো খবরে তখন তো আর আপনি চুজার পাবেন না, ঠিক এখন আছে। পরীক্ষা দিতে গেলে বা কোনো কাজে দেখতে গেলে দেখেন এখানে সব অটো বসে যাচ্ছে, আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করতেছি, বসে যাচ্ছে। তো এইগুলি হচ্ছে সুবিধা আর কি। তবে কাজকে অনেক সহজ করে দিয়েছে, এটা হচ্ছে ভালো জিনিস। আর এমনিতে এখানে যা কিছু আছে এটা তো আমরা এক্লিপসেও দেখতাম, যে এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে আমরা কাজ করতে পারতেছি। সাইজ, অ্যালাইনমেন্ট এগুলি আমরা এক্লিপসেও পারতাম। আরো কিছু মজার ব্যাপার দেখবেন, যারা অলরেডি মানে মাল্টিপল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছেন, ঠিক আছে, তারা কিছু মজার জিনিস এখন আমি দেখবো, মাথা নষ্ট করা কিছু জিনিস আর কি, যে ওরা করলো কি, বা এতটা কেন করলো, বা কেন দরকার ছিল, ঠিক আছে, কম করলেও পারতো। আচ্ছা, এখন আমার আজকে যে মানে টপিক আমি যেটা আজকে দেখানোর জন্য আসছি, সেটা হচ্ছে মূলত একটা একটা অ্যাক্টিভিটি থেকে অন্য একটা অ্যাক্টিভিটি। একটা অ্যাক্টিভিটিতে তো আমরা বাটন বাটন বা যা কিছু চাই এগুলো নিতে পারি, যেমন এখানে আমরা টেক্সট ফিল্ড যা ইচ্ছা সবই তো নিতে পারি। আর যেহেতু ডিজাইন মোড আমাদের হাতে এক্লিপসেও ছিল, সুতরাং এগুলি আমরা চাইলেই ইউজ করতে পারি। আর এক্লিপসে একটা জিনিস ঝামেলা বোধহয় ছিল, যে আমরা এই ইনপুট ফিল্ড নিলে আমাদের জিইউআই যেটা ছিল এটা ইনঅ্যাক্টিভ হয়ে যেত। কেউ কেউ হয়তো ফিল করছেন, মানে ব্যাপারটার সাথে পরিচিত হয়েছেন, যে আমরা একটা টেক্সট ফিল্ড এনে এখানে ড্রপ করার সাথে সাথে এটা ডিসেবল হয়ে যেত এবং আর কোনো কিছু ড্রপ করা সম্ভব ছিল না। এটা হচ্ছে 4.4W অর্থাৎ ওয়্যার ভার্সন যেটা, ওটার একটা বাগ। মানে ওটার বাগ না, ওটাকে ইউজ করে এক্লিপস এটাকে কাজ করতে পারে না, জাস্ট জিইউআই তে কাজ করে না। আমরা টেক্সট মোডে গিয়ে যদি কিছু কাজ করি আউটপুট দেখতে পারি, এবং এটাকে বিল্ড করার পর আমরা ফোনে আনলে এবং দেখা যায় কাজ করে, অথবা ইমুলেটরেও কাজ করে, কিন্তু এই এই জায়গাটাই শুধুমাত্র শো করে না কোনো কিছু, তখন একটা সমস্যা তৈরি হয়ে যায়। তো ওটা তো গেল আমাদের, এখন মোটামুটি এক্লিপসের ঝামেলা যা ছিল। আচ্ছা, আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মাল্টিপল অ্যাক্টিভিটিতে আমরা যাব। এটা মানে পরিচিতি মনে করেন এটুকুই, এইগুলো আমরা পারি সবাই। আচ্ছা, আমরা বাটনের জন্য ইভেন্ট লিসনার তৈরি করতে পারি, মানে অন ক্লিক লিসনার, যেটা অন ক্লিক লিসনার আমরা তৈরি করতে পারি, অর্থাৎ বাটনে ক্লিক করলে কিছু করব সেটা আমরা পারি। এটাই আমি এখন আরেকবার একটু করি এই ইমুলেটরে, যে কি হচ্ছে আসলে, কিভাবে করতে হচ্ছে। এখানে অন ক্রিয়েট, এখানে আরো অনেক অনেক সুবিধা দিয়ে রাখছে, এটা আমরা করতে গেলে একটা একটা করে দেখাচ্ছি। প্রথম আমার একটা বাটন দরকার, সে অটোমেটিক্যালি এখানে বাটন ইম্পোর্ট করে ফেলছে। নরমালি যেটা আমাদের কন্ট্রোল শিফট ও দিয়ে ইম্পোর্ট করতে হতো, বা ক্লিক করে ইম্পোর্ট করতে হতো, জাস্ট বাটন দেখলো সে ইম্পোর্ট করে ফেলছে। দেখেন আরো কি করে সে। নিউ, সরি, বাটন কাস্ট করি, r.id. নরমালি বোধহয় ওটার নাম বাটন ছিল, আমি আর চেঞ্জ করিনি। আচ্ছা, নিয়ে নিলাম। এখন আমি এটার একটা btn ডট সেট অন ক্লিক লিসনার, একটা সেমিকোলন আমাদের দেওয়া লাগতো, সে বসাই দিছে। ওভাররাইট করে নিয়ে আসলো। এখন আমরা যদি এখানে কিছু করি, এটা হচ্ছে এই বাটনে ক্লিক করলে কি কাজটা করবে, তাই তো। আমরা আরেকটা জিনিসের সাথে একটু পরিচিত হই। আমাদেরকে অনেক সময় দেখবেন, আপনাদের দেখাতে হবে। আচ্ছা, মনে করি এটা একটা অ্যাপ্লিকেশন, এটা যখন আমি ব্যাকে প্রেস করতেছি ক্লোজ করার জন্য, দেখা যায় কিছু। যখন ব্যাকে প্রেস করতেছি তখন নিচে দেখেন কালোর মধ্যে সাদা লেখায় একটা আমাকে দিচ্ছে, প্রেস অ্যাগেইন টু এক্সিট। এই যে লেখাটা আসলো,
ঠিক আছে, এটাকে কি বলে জানেন? খাবারের নাম কিন্তু সব। এটা ছোট একটা অ্যালার্ট বলা যায় না, অ্যালার্ট বা কনফার্মেশন মেসেজ না, কিন্তু আমাদের ছোট একটা লেখা যদি কিছু একটা বলার দরকার হয়, ঠিক আছে, যেমন অ্যালার্টটা যদি দেই, অ্যালার্টের মানে কিন্তু একটা ওকে বাটন থাকবে, আমি ক্লিক না করা পর্যন্ত অ্যালার্ট বসে থাকবে, কিন্তু এটা হচ্ছে জাস্ট আমাকে একটু ইনফর্ম করে চলে গেল, ঠিক আছে, নোটিফিকেশনের মতো অনেকটা। তো এই অ্যালার্টটা দেওয়ার একটা সিস্টেম আছে, সেটাকে আমরা বলি টোস্ট। টোস্ট এটার জন্য উপরে ইম্পোর্ট হয়ে গেছে, এই যে দেখেন, ঠিক আছে, টোস্ট ইম্পোর্ট হয়ে গেছে। টোস্ট আমরা চাইলে এটাকে আলাদা ভ্যারিয়েবলে নিয়ে করতে পারি, কিন্তু এখানে ডিরেক্টলি করাটাই মনে হয় একটু ছোট হয় আর কি সিনট্যাক্সটা। টোস্ট ডট মেক টেক্সট, তার মানে একটা টেক্সট তৈরি করতে যাচ্ছি আমি। মেক টেক্সট, এখানে তিনটা প্যারামিটার থাকে, প্যারামিটার কি শো করতেছে? হ্যাঁ, প্রথমে হ্যাঁ কনফিগারেশন মানে কনটেক্সট, আমি এখন কোন কনটেক্সটের জন্য এটাকে শো করাতে চাচ্ছি। সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে স্ট্রিংটা কি, আচ্ছা এটা ভুল দেখাচ্ছে কিছু একটা। প্রথমে হচ্ছে আমি কোন অ্যাক্টিভিটিতে এটা শো করাবো, ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে আমার স্ট্রিংটা কি মানে কি লেখাটা শো করাবো, আর তৃতীয়টা হচ্ছে এটা কতক্ষণ থাকবে, ডিউরেশনটা কত। ঠিক আছে, মানে এই যে টোস্টার দিল, অনেকগুলি খুব এসে সাথে সাথে চলে যায়, আবার কিছু আছে এসে কিছুক্ষণ থাকে তারপর যায়। তো প্রথমটা যেটা বললাম যে কোন অ্যাক্টিভিটিতে, অ্যাক্টিভিটি হচ্ছে আমার এই যে মেইন অ্যাক্টিভিটি, তাই তো। তো এখানে আমি লিখবো মেইন অ্যাক্টিভিটি ডট দিস। দিস মানে তো আমরা জানি তাই না, দিস হচ্ছে যে আমি ওই ক্লাসটাকে বোঝাচ্ছি, দিস বা সুপার এই দুইটার ডিফারেন্স ছিল একটা। এখন আমি কি স্ট্রিং তাকে শো করাতে চাই, শো করাতে চাচ্ছি দিস। আচ্ছা, আমি যেহেতু বাটনে ক্লিক করলে হবে, হাই, ছোট একটা মেসেজ সে দিবে যখন বাটনটাতে ক্লিক করব, এই মেসেজটা সে শো করবে। এখন কি কতক্ষণ থাকবে, তার মানে ডিউরেশন। ডিউরেশন নরমালি মিলি সেকেন্ডের মতো দেওয়া যায়, কিন্তু এখানে সুন্দর কিছু অপশন আমাকে দিছে। টোস্ট ডট লেংথ, দেখেন লেংথ লং আর লেংথ শর্ট, ঠিক আছে, লেংথ লং যদি দেই তার মানে একটু বেশি সময় থাকবে, আর শর্ট দিলে কম সময় থাকবে। এখন আমরা অ্যাপটাকে রান করে দেখতে পারি যে বাটনে ক্লিক করলে কোনো টোস্ট দেয় কি। টোস্ট বুঝছি তো, টোস্ট কি জিনিস? জি, হ্যাঁ, একটা মেসেজ শো করাবো আর কি। এখন আমাদের এভিডি কতক্ষণে রান হয় একটু দেখি, এটা আগে একটু করে নেওয়া দরকার ছিল। হুম, এটা কি সমস্যা? ডেটা কেবল আছে কারো? আগে ডেটা কেবলটা বোধহয় আমার কাছে আছে, এখানে যাওয়ার পথে নিয়ে যাই।
কোনো মিস্টেক? নেট কানেকশনের জন্য 2-3 বার ইন্টারাপ্ট হয়েছিল, এটাতে কোনো মিস্টেক হলো কিনা। অন্য কেউ করছেন সেম কোড? মেইন অ্যাক্টিভিটি, হ্যাঁ এটার মধ্যে আমরা কাজ করলাম আর কি বাটনের জন্য। এটা কি সেভ অফ? এত হিরো হলে তো ভালো লাগে না। হুম? যাদের কাছে আছে একটু করার চেষ্টা করেন। আচ্ছা এখানে আমরা একটু কাজ আগাতে পারি, ওই ফাঁকে ওটা একটু রেডি হোক। এখন আমরা যদি আরেকটা অ্যাক্টিভিটিতে যেতে চাই, এটা কাজ করবে। এখন আমাদের হয়তো সেটআপে কোনো একটা ঘাটতি হয়েছে, কারণ হচ্ছে এটা 3-4 বার ইন্টারাপ্ট হয়েছে মাঝখানে নেট ডিসকানেকশনের কারণে। আচ্ছা এখন আমার উদ্দেশ্য হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটি আমার লাগবে, তাই তো? আমি ওই অ্যাক্টিভিটিতে তাকে পাস করব এই অ্যাক্টিভিটি থেকে যদি বাটনটাতে ক্লিক করা হয়। বাটনটাতে ক্লিক করলে আমি বর্তমানে যে অ্যাক্টিভিটিতে আছি এখান থেকে অন্য একটা অ্যাক্টিভিটিতে যাব। এখন যেটাতে যাব সেটা আমার তৈরি করতে হবে। কোথায় তৈরি করব বলেন? অ্যাক্টিভিটিটা কোথায় তৈরি করব? জাভাতে তো না, আমার প্রথমে লেআউটটা বানাতে হবে। ঠিক আছে, লেআউটে রাইট ক্লিক করলাম, নিউ অ্যাক্টিভিটি, ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি, ক্লিয়ার নিলাম। নতুন অ্যাক্টিভিটি নাম দিলাম নেক্সট অ্যাক্টিভিটি। ঠিক আছে, এখানে কিছু ঘটনা ঘটে গেছে অলরেডি, যেটা আমরা একটু ম্যানুয়ালি পরিচিত হওয়া দরকার আছে। যখন আমি অ্যাক্টিভিটিটা নিলাম, এখানে ওই অ্যাক্টিভিটির জন্য বেসিক একটা কোড, একটা টেক্সট ফিল্ড বসে আছে যেখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা। আরেকটা ঘটনা ঘটছে, এখন খেয়াল করছেন, হ্যালো ওয়ার্ল্ড লেখা ছিল, এটা স্ট্রিং রেফারেন্সে চলে গেছে অটো ক্লিক করার সাথে সাথে। আচ্ছা এখানে একটা সিম্পল একটা অবস্থা আছে, আর এটার জন্য, এটাকে কন্ট্রোল করার জন্য আমার একটা জাভা ফাইলও দরকার। সেটা দেখেন তৈরি হয়ে গেছে, নেক্সট অ্যাক্টিভিটি। সেটা এক্লিপসে আমার তৈরি করতে হতো, এটা তৈরি হয়ে গেছে, এই যে দেখেন ফুল। এবং এখানে যে সেট কন্টেন্ট ভিউতে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর নেক্সট রেডি, আমি শুধু এখন এখানে এসে কাজ করলেই চলে। লেআউটে যে জাস্ট নিউ লেআউট, ওখান থেকে ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি বা যে কোনো একটা অ্যাক্টিভিটি চয়েস করলে জাভা ফাইলটা অটো তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে,
হলো এখন মূলত আমরা যে জিনিসটা মিস করলাম সেটা হচ্ছে ম্যানিফেস্ট। আমরা একটা অ্যাক্টিভিটি অ্যাড করলে, অ্যাক্টিভিটি মানেই হচ্ছে এটা নতুন একটা কিছু যেটা আমার এই অ্যান্ড্রয়েড অ্যাপসটার একটা অংশ, এটা তাকে পরিচিত করাতে হয় ম্যানিফেস্টে এসে। ঠিক আছে, তো ম্যানিফেস্টে এখানে দেখেন আমরা একটা নতুন একটা অ্যাক্টিভিটি ঢুকে গেছে। যদি আমি এটাকে কেটে দেই, এটার জন্য যা কিছু কাজ করা হবে বা ওই অ্যাক্টিভিটিতে যা কিছু কাজ করা হবে ওইটার একটাও কাজ করবে না। বোঝা যাচ্ছে? এখানে অ্যাক্টিভিটি একটা নতুন ট্যাগ তৈরি হলো যার মধ্যে নেক্সট অ্যাক্টিভিটি, আর এখানে হচ্ছে নেক্সট অ্যাক্টিভিটি দেওয়া হয়। লেভেলটা কি হবে সেটা দেখাচ্ছে। লেভেল মানে হচ্ছে জাস্ট ওই অ্যাকশন বারে যে লেখাটা থাকে, লেভেলটা কি হবে, আর এটা নেমটা কি, নেম দেখেন ডট নেক্সট অ্যাক্টিভিটি, তার মানে হচ্ছে এই জাভা ফাইলটাকে সে দেখাই দিচ্ছে যেটা এই অ্যাক্টিভিটির ক্ষেত্রে আছে। এখানে হচ্ছে মেইন অ্যাক্টিভিটি দেখাই দিচ্ছে, যেটা এই যে মেইন অ্যাক্টিভিটি। তার মানে এই ম্যানিফেস্টে আমাদের এই অ্যাক্টিভিটিকে চেনে দেওয়ার ব্যাপারটা ছিল, যেটা এখন অটো হচ্ছে। কিন্তু আমাদের জানতে হবে যে এখানে ম্যানিফেস্টকে যদি আমি কিছু না চেনে দিই, নতুন একটা কাজ ঘটার সাথে সাথে সেটা ম্যানিফেস্টকে চেনাইতে হবে। ক্লিয়ার? যদি ম্যানিফেস্টকে না চিনে, যেমন আমি জাস্ট এইটুকু অংশ ডিলিট করে দিই, পুরো ওই সেকেন্ড অ্যাক্টিভিটির জন্য যা কিছু কাজ করা হবে কোনো কিছু কাজ করবে না, কোডিং যাই করি কাজ করবে না। তো এটা হচ্ছে ম্যানিফেস্টে ঢুকলো। আরো কিছু ব্যাপার আছে, পারমিশন। পারমিশনটাও সে এখন মনে হয় অটোমেটিক নিয়ে নেবে। ঠিক আছে, যদি আমরা নেটওয়ার্ক রিলেটেড কোনো কাজ করি অটোমেটিক্যালি সেই ইউজার পারমিশন নেটওয়ার্ক অ্যাড করে দেবে। তো আমাদের এই ম্যানিফেস্টের সাথে পরিচিত হওয়ার সুযোগটা মোটামুটি কমে গেছে বলা যায়। আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি এখন রেডি, নেক্সট অ্যাক্টিভিটি নামে। এখন এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাক্টিভিটি, তাই তো? এটা প্রথম অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটিটা। এখন যখন এই বিটিএন অর্থাৎ এই বাটনটা যখন ক্লিক হবে, আমি চাচ্ছি এই জায়গা থেকে তাকে রিডিরেক্ট করে ওটাতে নিয়ে যাব, নেক্সট অ্যাক্টিভিটিতে নিয়ে যাব। নরমালি যারা ওয়েবে কাজ করছেন একটা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে লিখে রাখলে, লোকেশন দিয়ে রাখলে চলে যায়। কিন্তু এখানে কিন্তু এত ইজি না। এইচরেফ, এইচরেফে জাস্ট লোকেশন দিয়ে দিলে কাজ করে, কিন্তু এখানে এতটা সহজ না। এটাকে বলা হচ্ছে ইনটেন্ট। কঠিন না, আবার কঠিন ভাবে। ঠিক আছে, ইনটেন্ট। আমি জাস্ট একটা নতুন একটা ইনটেন্ট নিয়ে ইনটেন্টের মাধ্যমে বলে দিব সে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে। ঠিক আছে, এটার নামটা হচ্ছে ইনটেন্ট। দেখেন আমি কিভাবে ইনটেন্টকে ক্রিয়েট করতে হয়। ইনটেন্ট এন্টার দেওয়ার সাথে সাথে তার যা কিছু উপরে করা দরকার ইম্পোর্ট রিলেটেড সব কাজ সে করে ফেলবে যদি দরকার হয়। এই যে দেখেন ইনটেন্ট করে ফেলছে। হ্যাঁ, একটা ইনটেন্ট, আমরা কিন্তু একটা অবজেক্ট বানাচ্ছি। অবজেক্ট বানানোর স্টাইল আমরা জানি। ইনটেন্ট, তারপরে আমার ইনটেন্টের নাম দিতে হয়। যেমন ধরেন আইএনটিএনটি দিলাম একটা ইনটেন্টের নাম। এবার নিউ ইনটেন্ট, এখানে একটা ব্র্যাকেট তৈরি হলো, তার মানে ব্র্যাকেটের ভিতরে কিছু একটা জিনিস আমাদের পাস করতে হবে। কিছুই না, এখানে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাব শুধু এইটুকু বলতে হবে, কোন অ্যাক্টিভিটি থেকে কোন অ্যাক্টিভিটিতে যাব। হ্যাঁ, জাস্ট দুইটা প্যারামিটার, মাঝে একটা কমা থাকবে, বামে একটা কিছু লিখবো, ডানে একটা কিছু লিখবো। বামে যেটা লিখবো আমি এখন যে জায়গা থেকে যেতে চাচ্ছি, আর ডানে লিখবো কোথায় যেতে চাচ্ছি। ক্লিয়ার? এখানে শুধু জাভা ফাইলের নামগুলো দিলেই হয়ে যাবে, মেইন অ্যাক্টিভিটি ডট দিস। ঠিক আছে, আর এখানে দিতে হবে আমি কোন অ্যাক্টিভিটিতে যাব। এটা কি নেক্সট অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি ডট ক্লাস। এটা একটু মনে রাখতে হবে আর কি, যে এই প্যাটার্নটা জাস্ট লিখে দিলে একটা ইনটেন্ট আমার তৈরি হয়ে গেল, যেটাকে আমি যদি কোনোভাবে এখন ফায়ার করতে পারি, এটা জাস্ট রেডি হলো, এখনো কিন্তু চলে যাবে না। এইটুকু সিনট্যাক্সের কারণে কিন্তু সে সুইচ করবে না, একটা অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে যাবে না। এটা আমার একটা ইনটেন্ট রেডি হলো, যেটা দিয়ে আমি যদি তাকে কোনোভাবে কল করি তাহলে সে বুঝে যাবে তাকে কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইনটেন্ট। এবার এই ইনটেন্টটাকে আমার স্টার্ট করতে হবে, এটাকে বলা হয় স্টার্ট অ্যাক্টিভিটি। স্টার্ট অ্যাক্টিভিটি, এটার ভিতরে কিছুই না, এই ইনটেন্টকে পাস করে দেব, আইএনটিএনটি, শেষ, চলে যাবে। স্টার্ট অ্যাক্টিভিটি, জাস্ট দুই লাইন কোডিং দিয়ে। ক্লিয়ার? এখন সুইচ করবে। আমি দেখি অন্য এপিসিতে একটু কাজটা করি।
কারো সামনে যদি পিসি ঠিক থাকে তাহলে একটু কোডটা করেন। হ্যাঁ, তো না, লেআউটে, হ্যাঁ, রিসোর্সের ভিতর লেআউট আছে। হুম। হুম? হ্যাঁ, রেকর্ডার অন।
ইমুলেটর রান করছে নাকি? আচ্ছা, আরেকটা একটু জিনিস বাকি আছে আমার। সেটা হচ্ছে এই টোস্টটা শো করবে না, টোস্টটা ডট শো দিতে হবে। ঠিক আছে, এটা একটা মিস্টেক ছিল, বাকি ছিল আর টোস্টটা প্রথমে তৈরি করলাম, এরপর ডট শো দিলে সে শো করবে। এটা কি আমার মিস্টেক ছিল? এটা কি হচ্ছে? হবে মনে হয়। জিবি র্যাম মিলে কেউ কি বানিয়েছেন? না, দাঁড়া।
অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেল, তার মানে এটা সার্ভিস শুধু একটা অ্যাক্টিভিটি, একদম অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেল। নর্মালি একটা কাজ করলে শুভ, দেখুন আমি দুইটা কাজ করে ক্লোজ করতে ইয়ে হয়ে গেল। ইরোটা যে জায়গায় ছিল একটু দেখেন। আচ্ছা, এররটা ছিল মূলত আমি কাজটা এভাবে করেছিলাম। এখানে মানে ডিক্লারেশনটা উপরে ছিল, ডিক্লারেশনটা উপরে থাকার মানে হচ্ছে এটা ক্রিয়েট হওয়ার আগে ওই ভিউকে সে ব্যবহার করার চেষ্টা করতেছে, যেটা তার পক্ষে সম্ভব না। বুঝেছেন? তা আমি ডিক্লার উপরে করলাম, আর ভিউটা যেটা ভিউটা আমি অন ক্রিয়েটের ভিতরে এসে তৈরি করলাম। হ্যাঁ, যখন মানে ক্রিয়েট হচ্ছে তখন আমি বাটনটাকে পাবো, এবং তখন বাটনটার ভিউটা তৈরি করলাম, এবং ওই বাটনের অন ক্লিক লিসেনারে আমি দেখেন টোস্টটা প্রথমে দিলাম, তারপর আমি ইন্টেন্ট তৈরি করে ইন্টেন্টটাকে স্টার্ট করলাম। তার মানে হচ্ছে টোস্টটা যতক্ষণ সে আছে ততক্ষণ কিন্তু তার কাজ বন্ধ আছে, এইটুকু সময় সে অ্যাক্টিভিটি চেঞ্জ করতেছে না। যখন টোস্টের এই যে টোস্ট লং দিলাম না এই জায়গায়, লেংথ লং, লং মানে হচ্ছে তার যতটুকু সময় নেওয়ার কথা ততটুকু সময় সে এই লাইনে দাঁড়ায় আছে, এবং যখন ওই টোস্ট বন্ধ হয়ে যাচ্ছে তখন এই ইন্টেন্ট তৈরি করলো এবং স্টার্ট অ্যাক্টিভিটি দেওয়ার কারণে সে পাস করে চলে গেল। আমি আরেকবার রান করি। টোস্ট না দিয়ে সরাসরি চলে যাবে। টোস্ট না দিয়ে সরাসরি যাবে কেন? টোস্ট তো দিল, টোস্ট দিয়ে দাঁড়ায় আছে আর কি। দেখবেন এখানে গো বাটনে ক্লিক করার পরেও অনেকক্ষণ দাঁড়ায় থাকবে। না, এটা হচ্ছে মানে লং আর শর্ট দুইটা আছে আর কি এখানে। টোস্ট লং, টোস্ট শর্ট স্পেসিফিক করে দেওয়া যাবে। স্পেসিফিক করা যায়, ওটা করা যায়, সেকেন্ড দিয়ে সেট করা যায়, কিন্তু ডিরেক্টলি আবার ইন্টিজার ভ্যালু নিবে না। যদি আপনি সাজেস্ট করে
এখানে যেটা হচ্ছে দেখেন, মানে আমি গোতে ক্লিক করলাম, যাচ্ছে না কিন্তু। আচ্ছা, প্রথমে চলে গেছে এখন। আচ্ছা, গেছে এটা। ঠিক আছে, এটা যতক্ষণ তাকে টাইম দেওয়া ততক্ষণ কিন্তু সে এখানে শো ছিল। পরের অ্যাক্টিভিটিতে যাওয়ার পরেও বা আগেও এটা একদম অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেলেও অনেক সময় আমরা এটা অ্যাপ্লিকেশন যদি ক্লোজ হয়ে যায়, ধরেন ক্লোজ হওয়ার সময় একটা টোস্ট দিলাম, ওইটা কিন্তু একদম অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেছে, তখনও কিন্তু টোস্টটা থাকে। তার মানে এটা সার্ভিসে রান হয়ে যায়, পিছনে রান হয়। ব্যাপারটা কি বোঝা গেছে? আমি একটু রিভিউ করি, এটা যেহেতু মাঝখানে অনেকবার ব্রেক করছে। প্রথমত আমি যখন অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করলাম, একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, তখন আমার মেইন অ্যাক্টিভিটি যেটা অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, এটা রেডি ছিল। তো জাস্ট এখানে একটা বাটন নিলাম গো নামে, যেটার আইডি আমি কিছু একটা দিয়ে দিলাম, টেক্সটের মধ্যে টেক্সটে গো দিলাম। এখানে আর কিছু আমার কিছু করা হলো না। জাভায় গিয়ে এখানে আমার মেইন অ্যাক্টিভিটি প্রথমে তৈরি করা ছিল। এখন আমার যেহেতু আরেকটা অ্যাক্টিভিটি দরকার, আমি জাস্ট লেআউটে এক্সএমএল নিলে কিন্তু ওই জাভাটা তৈরি হবে না, খেয়াল রাখবেন। লেআউট থেকে অ্যাক্টিভিটিতে আসলাম, অ্যাক্টিভিটি থেকে ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি, অথবা আপনার যদি অন্য কোনো অ্যাক্টিভিটি দরকার হয়, অন্য অ্যাক্টিভিটিগুলোর মানে মোটামুটি পরিচয়টা বোধহয় একবার দিয়েছিলাম যে অন্য অ্যাক্টিভিটিগুলো দেখতে কিরকম হয়। ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি ফুল স্ক্রিনে শো করবে, কোনো স্ট্যাটাস বারও থাকবে না, এটা অ্যাকশন বা স্ট্যাটাস বার কিছু থাকবে না, তো এই ধরনের। তো আমি ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি নিয়েছিলাম, নেওয়ার সাথে সাথে এখানে আমাকে একটা নাম জিজ্ঞেস করছিল যে অ্যাক্টিভিটির নাম কি দিব। এই পর্যন্ত আমি যেতে পারি চাইলে, অ্যাক্টিভিটি ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি, এখানে অ্যাক্টিভিটির নাম কি দিব। আমি যেটা দিলাম সেটা ছিল নেক্সট অ্যাক্টিভিটি নাম দিয়েছিলাম। তো যার কারণে সে অটোমেটিক্যালি অ্যাক্টিভিটি আন্ডারস্কোর নেক্সট এবং নেক্সট অ্যাক্টিভিটি নামে একটা জাভা ফাইল ক্রিয়েট করে ফেলছে। এই দুইটা কাজ সে করছে, এবং ম্যানিফেস্টে এটাকে অ্যাড করার জন্য যা কিছু করার দরকার ছিল সে এইটুকু কাজও করে ফেলছে। ঠিক আছে, তো এরপর যেটা করলাম, এখন আমার হাতে দুইটা অ্যাক্টিভিটি আছে। প্রথম অ্যাক্টিভিটিতে একটা বাটন আছে, আর দ্বিতীয় অ্যাক্টিভিটির চেহারাটা আমি একটু চেঞ্জ করে জাস্ট ওয়েলকাম লিখে দিয়েছিলাম ফুল স্ক্রিনে। এটা তো এক্সএমএল ফাইল, এই যে এই এক্সএমএল ফাইলটা মূলত এটা যেটা দেখতে পাচ্ছি। এখানে জাস্ট লেখাটাকে একটু বড় করে দিলাম এবং আমি ফুল স্ক্রিনে নিয়ে আসছি। এটা আমি গ্রাফিক মোডেই করছি আপাতত। ঠিক আছে, এখন ফার্স্ট অ্যাক্টিভিটির যে জাভা ফাইলটা, এখানে এসে আমি বাটনটার জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম প্রথম। এটা গ্লোবালি কেন করবো এটা কি বলছে, এটা কিন্তু আমি এই জায়গায় ক্রিয়েট করতে পারতাম, যে এখানে বাটন লিখে দিলে, রাইট, অন্য কোনো মেথড থেকে। এই যে এখন কিন্তু আমি ভিতরে ডিক্লেয়ার করলাম, তাও কিন্তু কাজ করতে, তাহলে আমি এখানে করলেও পারতাম এবং কাজ করবে। কিন্তু এটা শুধু অন ক্রিয়েটের ভিতরে এই বাটনটা পাবে, বাইরে কোথাও পাবে না। মানে ধরেন আমি অন রিজিউমে বা অন পজে এসে বাটনটাকে আবার কোনো কাজে ইউজ করতে চাচ্ছি, সেটা পারবো না আর কি। তো এই জন্য আমি জাস্ট এটাকে গ্লোবালি ডিক্লেয়ার দিলাম, এবং এই গ্লোবাল ভ্যারিয়েবল যে বাটনটা, এটার মধ্যে আমি বাটনের ভিউটা তৈরি করলাম। এটা কিভাবে তৈরি হয় এটাও জানি। ফাইন্ড ভিউ বাই আইডি কি কারণে আসলো, আমরা এক্সএমএল থেকে এটাকে অ্যাড করছিলাম, করতে হয় না, এটা অটো হয়ে গেছে সবকিছু আমাদের এবার। এই যে @+id বাটন, এখানে বাটন নামটা ছিল, তো যার কারণে এখানে আমি ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে এখানে r.id.বাটন দিলাম। ক্লিয়ার? তাহলে আমার ভিউ এখন রেডি। এবার একটা সেট অন ক্লিক লিসনার তৈরি করলাম, এটাও ওভাররাইড হয়ে অটোমেটিক তৈরি হয়ে যায়। জাস্ট btn ডট দিলেই, এটা তো দেখলাম ভাই মিস্টেক হচ্ছিল, ডট সেট অন ক্লিক লিসনার, বা যদি একটু টাইপ করি, এই যে অন ক্লিক লিসনার চলে আসবে। আর এই সাজেশনটা থেকে এন্টার দিলে কিন্তু অনেক কিছু অটো ঘটে। ঠিক আছে, আমরা যদি আবার ওই দেখে দেখে আবার টাইপ করি, তাহলে আবার ওই অটোমেটিক যেটা ঘটার কথা এটা ঘটবে না। যেমন ইম্পোর্টটা, বাটনটা যদি আমি ওই লিস্ট থেকে এন্টার দিয়ে সিলেক্ট করি, তাহলে ইম্পোর্টটা অটো হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এরপর এখানে যেটা করলাম, নিউ অন ক্লিক লেখার সাথে সাথে চলে আসছে, এন্টার দিলে ওভাররাইডে যে ফাংশনটা আসার দরকার এটা চলে আসে। এখন আমার টার্গেট ছিল যে একটা টোস্ট দিব। টোস্টটা তো বুঝলাম যে একটা ছোট্ট একটা নোটিফিকেশনের মতো, জাস্ট এসে অটোমেটিক্যালি আসবে, অটোমেটিক্যালি চলে যাবে, এটার মধ্যে ইউজারের কোনো কন্ট্রোল থাকবে না। ঠিক আছে, আর অ্যালার্ট হলে ইউজারের কন্ট্রোল আছে, যে ওকে না দেওয়া পর্যন্ত সে দাঁড়ায় থাকবে। তো টোস্ট দিলাম, এটা হয়তো আমরা অনেক সময় ডিবাগিং করার জন্য কাজে লাগাইতে পারি টোস্টটা। ঠিক আছে, যেমন একটা বাটনের অ্যাকশন লিসনারে যাচ্ছে কিনা টেস্ট করার জন্য আমরা হয়তো একটা টোস্ট দিয়ে দেখতে পারি।
বা কোন লাইনে এসে এররটা দিচ্ছে। ধরেন নর্মালি অ্যাপটা রান হয়েছে, কিন্তু একটা কিছু কাজ করতে গেলে বা একটা টাইপ করতে গেলে এরর তৈরি হয়, আনফরচুনেটলি স্টপ দিয়ে বন্ধ হয়ে যায়। তাহলে আপনি লাইনে লাইনে টোস্ট বসায় দেখতে পারেন যে আসলে কত লাইন পর্যন্ত এক্সিকিউট হইলো এবং কোন লাইনের পরে এসে এক্সিকিউট হচ্ছে না। তো টোস্টটা যদি দেখা যায় এক্সিকিউট হয় না, তার মানে তার আগে কোথাও সমস্যা হচ্ছে। আর যদি টোস্টটা দেয় এবং এরপরে এরর হয়, তার মানে হচ্ছে এরপরে কোনো একটা লাইনে এরর আছে। তাহলে আমরা টোস্টটা ওই লাইন থেকে পরের লাইনে কোনো জায়গায় সরায় দেখতে পারি। এটা হচ্ছে ডিবাগ করার জন্য, নিজে নিজে যদি ডিবাগ করতে চাই এটা অনেক সময় কাজে লাগবে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মূলত ওই যে প্রিন্ট করে বা ইকো করে আমরা টেস্ট করি আর কি, ডিবাগ করার জন্য যে কত লাইন পর্যন্ত কাজ করতেছে, এরপরে কোন জায়গায় এসে এররটা দিচ্ছে। তো এটা আমরা ইউজ করতে পারি। আর আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়ার প্রসেসটা হচ্ছে ইনটেন্ট। ঠিক আছে, একটা ইনটেন্ট ইউজ করে আমি বলে দিতে হয় যে কোন অ্যাক্টিভিটি থেকে কোন অ্যাক্টিভিটিতে যাব। এটা একটা ক্লাস যার কাজই হচ্ছে শুধু একটা ইনটেন্টকে এই মুহূর্তে রিজিউম স্টেটে আছে তাকে পজ স্টেটে পাঠিয়ে দিবে এবং নতুন যে অ্যাক্টিভিটিটার কথা বলবো তাকে ক্রিয়েট করে নিয়ে আসবে রিজিউম স্টেটে। বোঝা গেছে পেছনে কি ঘটে? এটা তো লাইফ সাইকেল আমরা বোধহয় দেখছি, ক্রিয়েট করে নিয়ে আসবে। আর যদি সে অলরেডি ক্রিয়েটেড হয় তাহলে সে রিজিউম পজে আছে, পজ থেকে টান দিয়ে সে নিয়ে আসবে আবার এই জায়গায়। অ্যাক্টিভিটির কাজই হচ্ছে এটা। তো এখানে ইনটেন্ট আমি একটা ভ্যারিয়েবলের নাম দিলাম, আমার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারবো, শুধু আইও দিয়ে রাখলে সমস্যা নেই। আই দিলে এখানে আই দিয়ে রাখলাম, কোনো সমস্যা নেই। এটা ইনটেন্ট, তারপরে ইনটেন্টের একটা নাম দিলাম যেটা দিয়ে আমি মূলত স্টার্ট করবো অ্যাক্টিভিটিটাকে, নাম দিলাম। তারপর নিউ ইনটেন্ট, কোন জায়গা থেকে কোন জায়গায় যাব। প্রথমে যেই ক্লাসে আছি ওই ক্লাসের নামটা ডট জেস, তার মানে আমি ওই কনটেক্সট বলে এটাকে, ওই কনটেক্সট থেকে যেতে চাচ্ছি। কোথায় যাব? যেখানে যাব ওই ক্লাসের নাম ডট ক্লাস, আর কিছুই না, একদম খুব সাদা সিধা একটা প্রসেস। এটার অনেক লম্বা আরেকটা প্রসেস আছে, ওটা হয়তো পরে একসময় দেখাবো। ওটা প্যাকেজের নাম দিয়ে আমরা ফুল নামটা দিলেও এটা পাস করানো যায়। এটা হচ্ছে সবচেয়ে শর্ট এবং সবচেয়ে সহজ। এরপর তাহলে এটা আমার একটা ইনটেন্ট তৈরি হইলো, যে ইনটেন্টটা মূলত আমি যদি স্টার্ট করে দেই তাহলে সে এখন যেটাতে আছে এখান থেকে এটাতে চলে যাবে। এখন স্টার্ট করার জন্য জাস্ট স্টার্ট অ্যাক্টিভিটি দিয়ে প্যারামিটারে আই কে পাস করে দিলাম, সে চলে যাবে। ক্লিয়ার? কোথায় আছে আমারটা? মাই অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে নেক্সাস ললিপপ ভার্সন। পারবো, একদম কনফিডেন্টলি কাজটা করতে পারবো। এররে আমাদেরকে পিছাই